ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালের আগে গেছে এক ভয়াবহ সময়। গত 16 বছর ধরে এই দেশটি গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়ন, গায়েবী মামলায় জর্জরিত হয়েছে অনেক মানুষ। আয়নাঘর আমাদের এক সত্য উন্মোচন করেছে, যা নৃশংস এক নির্মম সত্য, যেখানে বিনা বিচারে মানুষকে আটকে রাখা হতো। এই দেশে গুম করে ফেলা হয়েছে হাজার হাজার মানুষকে। তারা মৃত না জীবিত, কোথায় আছে আমরা কেউ জানি না। গায়েবী মামলা দিয়ে, অর্থাৎ মিথ্যা মামলা, যে ঘটনাই ঘটেনি এমন মামলা দিয়ে অনেক মানুষকে পর্যুদস্ত করা হয়েছে, হয়রানি করা হয়েছে, বিপদগ্রস্ত করা হয়েছে, আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, জীবনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এইসবের প্রতিবাদ করেছি আমি ব্যক্তিগতভাবে গত প্রায় 1.5 দশক ধরে। টেলিভিশন টক শোতে, লেখায়, ফেসবুকে, সব জায়গায় এই প্রতিবাদ জারি রেখেছিলাম। কিন্তু আমি কি জানতাম যে এই গায়েবী মিথ্যা মামলার শিকার আমিও হব? কিন্তু হতে হয়েছে। গত 16 তারিখ রাতে আমার সন্তানদের নিয়ে কথা ছিল ঢাকার বাইরে বান্দরবানে ঘুরতে যাওয়ার। অনেক দিন আগে ডেট ফিক্স করা ছিল, বুকিং দেওয়া ছিল, টিকিট কাটা ছিল। কিন্তু 16 তারিখে বাংলাদেশের ইতিহাস রচিত হলো একটু ভিন্নভাবে। সে আবু সাইদ, নিরস্ত্র এক যুবক, প্রতিবাদী, আন্দোলনকারী যুবক, যে শুধু তার অধিকারটুকু ফিরে পেতে চেয়েছিল, সাম্যের বাংলাদেশ চেয়েছিল। সে দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে সে দাঁড়িয়েছিল। সেই অবস্থায় পুলিশ তার দিকে তাক করে অনেকগুলো গুলি ছোড়ে। সেই গুলিতে প্রাণ হারায় আবু সাইদ এবং অন্যান্য জায়গায় সহ সেদিন 6 জন ছাত্র খুনের শিকার হয়। স্বাভাবিকভাবেই মন খারাপ হয় আমাদের, প্রতিবাদের ইচ্ছে জাগে। সে কারণে আমি আমার সন্তানদের নিয়ে সে ট্যুর ক্যান্সেল করে পরের দিন আবু সাইদের জানাজায় অংশ নিতে, গায়েবানা জানাজায় অংশ নিতে বায়তুল মোকাররমে যাই। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে আমাকে তুলে নেওয়া হয়। পুলিশ ছিল অত্যন্ত মারমুখী এবং পল্টন থানার ওসি সহ কয়েকজন পুলিশ আমার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন, খুবই অ্যাগ্রেসিভ, হিংস্র আচরণ করেন। সেখান থেকে যখন আমাকে ধরে নেওয়া হয় তখন 2 জন পুলিশ দুদিক থেকে এসে আমাকে এমনভাবে ধরলো যেন তারা বিন লাদেনকে খুঁজে পেয়েছে। নেওয়ার সময় তাদেরকে আমি জানালাম যে আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশায় চিকিৎসক, লেখক। সুতরাং আমাকে কেন নিচ্ছে? আমার তো বিরুদ্ধে কখনো কোনো ক্রাইমের অভিযোগ নেই, মামলা নেই। তারা বলল যে আপনার পরিচয় দিতে হবে না, আপনাকে আমরা চিনি। তাহলে নিচ্ছে কেন? তার জবাবে স্পষ্ট করে সেই পুলিশরা বলছিল আমাকে যে ওইখানে দায়িত্বে ছিল একজন পুলিশের এসি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার নাম গোলাম রুহানি। তার একটা আলাদা রাজনৈতিক পরিচয় আছে। সে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম রাব্বানি, যার বাড়ি মাদারীপুরে, তার আপন ছোট ভাই। এবং এই গোলাম রুহানির বিরুদ্ধে এর আগে কিলিং এবং ক্ষমতার অপব্যবহার এবং বিএনপি অফিসের সামনে পোশাকধারী মাস্তানির অভিযোগ তার বিরুদ্ধে আছে। আন্তর্জাতিক মিডিয়ায়ও গোলাম রুহানির নাম এসেছে। এ প্রসঙ্গে পল্টন থানার গঠন নিয়ে 2-4টা কথা না বললেই নয়। পল্টন থানাটি যেহেতু এমন জায়গায়, তার অধীনে বিএনপি অফিস এরিয়াটা, নয়াপল্টন এরিয়া, আবার বায়তুল মোকাররমের উত্তর গেটের এই এরিয়াটাও এই পল্টন থানার অধীনে। ফলে এই 2টা স্পষ্টকাতর জায়গা। একটা হচ্ছে বিএনপির আন্দোলন সংগ্রাম কর্মসূচি, আর ওইদিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে ওইখানেও বিভিন্ন রকমের সংগঠন এবং ইসলামপন্থী সংগঠন বিশেষগুলি, তাদের অনেক প্রোগ্রাম থাকে। ফলে এই থানায় তাদেরকেই বেছে বেছে পোস্টিং দেয়া হয় যারা এইসব আন্দোলন দমন করবে শেখ হাসিনার লাঠিয়াল হিসেবে। তারা তাদের ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ করা, আওয়ামী লীগের প্রতি ডেডিকেটেড এবং গুন্ডা শ্রেণীর, সোজা বাংলা। তাদেরকে এইখানে দেয়া হয় যাতে তারা শক্ত হাতে বিএনপি বা অন্যান্য সংগঠন এদের দমন করতে পারে। সেই রকম হিংস্রতা নিয়ে, ডেডিকেশন নিয়ে এবং ক্যাপাবল, এইটা করতে যোগ্যতাও লাগে, সেই যোগ্যতা যাদের আছে তাদের দেওয়া হয়। সেই রকম পুলিশটাই পল্টন থানায় থাকে। তারা আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন এইভাবে ধরলো, জানলাম, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম আমার নামে যেন কোনো মিথ্যা মামলা না দেয়া হয়। আমার বন্ধু, আত্মীয় স্বজন অনেকে তাদেরকে অনুরোধ করেছে। পরিচিত জায়গা থেকে যেটা হয় বাংলাদেশে, কিছু চেষ্টা তদবির করা যাতে আমার লাইফ বিপদগ্রস্ত না করে মিথ্যা মামলা দিয়ে, সেটিও করা হয়েছে।
তারপরেও তারা আমার নামে বিস্ফোরক আইনে একটা ভুয়া মামলা দিয়েছিল। ভুয়া মামলা বিস্ফোরক আইনে এমনভাবে সাজিয়েছে যে বিএনপির নেতারা সহ আমি তা পুলিশের দিকে মারমুখী হয়ে আক্রমণ করি লাঠিসোঁটা নিয়ে, এবং এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারি, তাতে নাকি অনেক পুলিশ আহত হয়েছে। এইরকম একটা বানোয়াট ভুয়া মিথ্যা মামলায় অ্যারেস্ট করে। আর ওই থানা হাজত, অন্যান্য থানা হাজতে কেমন জানি না, সেগুলোও গল্প অন্যদের থেকে শুনেছি, অত্যন্ত জঘন্য। এটা একটা আযাবের জায়গা। থানা হাজতের মধ্যে যেটুকু জায়গা, তাতে বড়জোর স্বাচ্ছন্দ্যে 10-12 জন মানুষ বসতে পারে বা শুতে পারে। সেই জায়গায় আমাদের সেদিন 32 জন মানুষকে রাখা হয়েছিল। ঠিক মতো সবাই বসার জায়গাও হয় না। আর পাশেই যে বাথরুম, সে বাথরুমটা থাকে অল্প কোমর উচ্চতার ওয়াল দেয়া, বাকি ওপেন, এবং সেটা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। ধারণা করা হয় যে ইচ্ছা করে এটা রাখে, এটাই নাকি আসামিদের জন্য প্রথম শাস্তির জন্য এটা করা হয়। এই দুর্গন্ধে ওইখানে বসা খুব মুশকিল হয়ে যায়। সেইভাবে এই দুর্গন্ধের মধ্যে গরম, সাংঘাতিক গরম, ভেতরে কোনো ফ্যান থাকে না। যারা গ্রেফতার হয়নি তাদের কাছে এই অভিজ্ঞতা শুধু শুনে বোঝা সম্ভব নয়। তার মধ্যে আছে পুলিশের ভার্বাল অ্যাবিউজ, তাদের যে অ্যাটিটিউড, মোটেই এটা পুলিশ বলতে আমরা যেটা চাওয়া যে মানবিক আধুনিক পুলিশিং, যেটা তার ধারে কাছেও না। অত্যন্ত বেয়াদব, নৃশংস, হিংস্র, বাজে ব্যবহারকারী পুলিশের সংখ্যাই বেশি। অকারণে এসে তারা, আমরা হাজতখানায় থাকি, বাইরে জানালার শিকের বাইরে দাঁড়িয়ে তারা আমাদের গালিগালাজ করে, আমাদের ওয়াজ নসিহতের মতো করে যে আমরা কেন আন্দোলনে এসছি, এখন খালেদা জিয়া খাওয়াবে নাকি, আমাদের পরিবারের কি হবে, আমাদের কে ছাড়াবে, এইসব কথা বলে গালিগালাজ করতে থাকে। এবং এত এত নিরীহ মানুষকেও ধরে এনেছিল তারা। একটা ছেলের কথা না বললেই নয়, উইলস লিটল স্কুল ইন্টারমিডিয়েটে পড়ে ছেলেটা, কামরুল হাসান নাম। সেই ছেলেটির অল্প বয়সী ছেলে, সে এসেছিল একটা মোবাইল ঠিক করতে, সেই ছেলেটাকে ধরে এনেছে। আমরা বাকিরা সবাই মায়া করে ওই ছেলেটার জন্য অনুরোধ করেছিলাম যে এই ছেলেটাকে যেন অন্তত মিথ্যা মামলায় দেয়া না হয়, তাকে ছেড়ে দেওয়া হয়। তার বাবা আসে, ফ্যামিলির লোকজন আসে, ছেলেটাও কাঁদে, ফ্যামিলির লোকরাও কাঁদে। তারপরেও এই সব পুলিশদের একটু মায়া হয় না তাকে ছেড়ে দিতে। আর একটি ছেলে খুবই স্পর্শকাতর মনে হয়েছে, আবু সাইদ নাম, যে একটি রেস্টুরেন্টে চাকরি করে। ওই ছেলেটিও এসেছিল শুধু আবু সাইদ, তার নামেরই একজন শহীদ আবু সাইদ, আগের দিন তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ, সেজন্য তার জন্য নামাজ পড়তে, দোয়া করতে ইমোশনালি ছেলেটা আসছে। ছেলেটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, খুবই ভদ্র নিরীহ ছেলে। সেই ছেলেটা বলছিল যে আমি তো কোনো দল করি না, আমাকে এইভাবে তুলে নিয়ে আসলো শুধু নামাজ পড়তে আসার অপরাধে। এই হচ্ছে নৃশংসতা। এখন যে কথা বলছিলাম, এক হচ্ছে এই যে হাজতের যে অবস্থা, হাজতে যারা যায়, এখানে তো আমাদের সঙ্গে ছিনতাইকারীও ছিল, চুরির অপরাধে ধরা লোকও ছিল, রাজনৈতিক কারণে বিনা দোষে ধরা এরকম ছিল অনেকে, সবাইকে এক জায়গায় রাখা, তারপর সেটার পরিবেশ এবং মনে হয় শাস্তি দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রাখে। আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, এরকম পেশাজীবী অনেক বিভিন্ন জায়গার বড় মাপের, তাদেরকেও তো আনা হয়, এরা তো মানুষ। অথবা যে যেই লেভেলের যে পেশারই হোক, মানুষ তো, একজন মানুষকে শাস্তির, সে তো, এরা কেউই যে দোষী সেটা তো প্রমাণিত না। যদি মামলা হয়েও থাকে, মামলা হবে, তার চার্জশিট হবে, বিচারের আওতায় আসবে, তারপর প্রমাণিত হবে সে দোষী না নির্দোষ। একজন মানুষকে ধরেই তাকে এইরকম অমানবিক, মর্যাদাহানিকর ভাবে রাখা এবং তার সঙ্গে এই আচরণ করা, এটা কোনোভাবেই হতে পারে না একটি আধুনিক রাষ্ট্রে, যেটা বাংলাদেশে অহরহ হয়। এবং এর আগে এরকম আমরা দেখেছি, গায়েবী মামলায় বিএনপি মহাসচিবকে সিটি কর্পোরেশনের গাড়ি পুড়িয়েছেন তিনি, এরকম মামলা দেওয়া হচ্ছে। আগের আলমগুলো এরকম হয়েছে অনেক সময়। সাবির হোসেন চৌধুরী কি প্লেট চুরির মামলা তার নামে দেওয়া হয়েছিল। এহসানুল হক মিলন বিএনপির অত্যন্ত সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কোন নারীর ভ্যানিটি ব্যাগ চুরি করেছেন, ঘড়ি চুরি করেছেন, সেই সব মামলা দেওয়া হয়েছিল। কিন্তু
এই আওয়ামী লীগের 16 বছরে এটা এত ব্যাপকতা পেয়েছিল যে মৃত মানুষ 6 মাস 1 বছর 1.5 বছর আগে মারা গেছে, তাকেও এরকম বিস্ফোরক আইনে মামলা দিয়েছে। মিরপুর বাংলা কলেজের সামনের এক সংঘর্ষের ঘটনা এরকম করেছিল, এরকম অনেক জায়গায় করেছে যে ক্যান্সার আক্রান্ত হয়ে 1.5 বছর আগে মারা গেছেন, 1 বছর আগে মারা গেছেন, এমনদেরকে নিয়ে আসা হয়েছিল এই মামলায়, গায়েবী মামলার আওতায়। যেরকম মৃতরা ভোট দেয়, মৃতরা পুলিশের উপর হামলা করে, সেই রকম ভাবে কেউ উপস্থিত নাই, ঘটনাই ঘটে নাই, এরকম অসংখ্য রিপোর্ট আমরা পেয়েছি। সুতরাং ভবিষ্যতে আমাদের প্রত্যাশা থাকবে এই যে আমি সাফার করে আসলাম এবং ভুক্তভোগী হলাম বলে ভেতরের অবস্থাটা একটা মানে তিক্ত অভিজ্ঞতা হলো। আর যাদের বারবার যেতে হয় বিনা কারণে শত শত মামলা, ভাবেন তো এটা কোন রাষ্ট্রে সম্ভব? সুতরাং ভবিষ্যৎ যে রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, যে বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমাদের ছেলেরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, এদেশের আপামর জনতা যে রক্ত দিল, জীবন দিল, চাওয়া কি ছিল? বৈষম্যহীন একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, একটা কল্যাণমুখী জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এগুলা ম্যাচ করে না। অতীতে যারা এই অন্যায় করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই চাই, কিন্তু ভবিষ্যতে যারা এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাবেন তাদের কাছে আগাম অনুরোধ থাকবে এইসব অমানবিক ব্যবস্থা